বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি কেসরি 2 মুভিটিকে। এই মুভিটি আসলে কয়েকদিন আগেই রিলিজ হয়েছে। চলুন বন্ধুরা, এবার এই মুভিটির পুরো কাহিনীকেই শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা জালিয়ানওয়ালাবাগের সিনকে দেখতে পাই, যেখানে হাজারেরও বেশি মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছিল। তখন একটি ছোট ছেলে দেখতে পায় তাদের উপর দিয়ে একটি জাহাজ চলে গিয়েছে। এমনকি ওখানে কিছু সময় পরেই জেনারেল ডায়ার নিজের পুরো আর্মিদেরকে নিয়েই চলে আসে। ওখানে লোকেরা কিছু করার আগেই জেনারেল ডায়ার তার পুরো আর্মিদেরকেই শুট করার আদেশ দিয়ে দেয় এবং ওখানে মানুষদেরকে মারা শুরু হয়ে যায়। ওই ঘটনার মধ্যে হাজার জনেরও বেশি মানুষ মারা যায়, কিন্তু এই ঘটনাকে দেখে জেনারেল ডায়ার খুবই হাসছিল। এরপরে এই সিন কিছু সময় আগে শিফট হয়ে যায়, যেখানে আমাদেরকে বলা হতে থাকে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং ইংল্যান্ডরা যখন ধীরে ধীরে ওই লড়াইকে হেরে যেতে চলেছিল, তখন তারা ভারতীয়দেরকে বিশ্বাস দিয়েছিল যে তোমরা যদি আমাদেরকে এই লড়াইকে জেতার জন্য সাহায্য করে থাকো তাহলে আমরা হিন্দুস্তানকে মুক্ত করে দেব। কিন্তু যখন ভারতীয় সেনাদের জন্য ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধকে জিতে যায়, তখন তারা ভারতীয়দেরকে ধোকা দিয়ে দেয়। এর উপরে তারা ভারতীয়দের উপরেই জুলুম করতে থাকে। এর উপরে যখন কৃপাল সিং নামক একটি আন্দোলনকারী, যে আসলে কলেজের মধ্যে একটি প্রফেসরও ছিল, সে যখন কথা উঠায় ব্রিটিশ আর্মি আসলে তাদের কথা থেকে পাল্টে গিয়েছে, তখন ব্রিটিশরা উল্টো হয়ে গিয়ে কৃপাল সিংকেই এই জায়গার মধ্যে ফাঁসানোর কথা চিন্তা করে। তারা মনে করতে থাকে কৃপাল সিংকে যদি জেলের মধ্যে ঢোকানো হয় তাহলে সবাই আসলে পুরোপুরি ভাবে চুপ হয়ে যাবে। তখনই পাঞ্জাবের গভর্নমেন্ট মাইকেল ডায়ার ধীরেজ সিং এর সাথে দেখা করে, যে আসলে একজন ভারতীয় ছিল। তারা আসলে ডিসাইড করতে থাকে কৃপাল সিংকে কেমন ভাবে জেলের মধ্যে বন্দি করা যেতে পারে। তখনই ধীরেজ সিং বলতে থাকে, আমার নজরে আসলে একটি উকিল রয়েছে, শঙ্কর নারায়ণ, যে আসলে এখনো পর্যন্ত একটি কেস কেউ হারেনি এবং সে আসলে খুব সহজেই কৃপাল সিংকে জেলের মধ্যে বন্দি করতেও পারবে। এরপরে ধীরেজ সিং মিস্টার নারায়ণের সাথে দেখা করতে চলে যায়। সে আসলে তাকে ইংরেজের তরফ থেকে হায়ার করে নেয়। সে বলতে থাকে কৃপাল সিং আসলে তাদের বিরুদ্ধে কেস ফাইল করেছে, কিন্তু তাকেই আসলে জেলের মধ্যে ঢোকাতে হবে। এর উত্তরে নারায়ণ এই কথাকে মেনে নেয়। এরপরে আমরা কোর্টের সিনকে দেখতে পাই, যেখানে আসলে এই কেসটি চলছিল। নারায়ণ এই জায়গার মধ্যে এমন এমন দলিলকে জাজের সামনে রাখছিল, যেটিকে শোনার পর সবাই অবাক হয়ে যায়। তিনি বলতে থাকেন কিছু সময় আগে একটি ইংরেজ সৈনিক একটি বোম দুর্ঘটনায় মারা যায় এবং বোমকে আসলে কৃপাল সিংই বানাতে পারে, যে আসলে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেও লড়াই করেছিল। এখানেই সে প্রুভ করে দেয় যে কৃপাল সিংই আসলে ওই বোমকে তৈরি করে কয়েকটি ছেলেদেরকে দিয়ে দিয়েছিল। এরপরেই তারা ওই ইংরেজ সৈনিককে বোমের দ্বারাই উড়িয়ে দেয়। এরপরে জাজ কৃপাল সিংকে কিছু সময়ের জন্য জেলের মধ্যে বন্দি করে দেয়। যেতে যেতে কৃপাল সিং নারায়ণকে বলতে থাকে, তুমি আসলে ভালো একটি উকিল, কিন্তু তুমি আসলে ভুল মানুষদের পক্ষ থেকে লড়াই করছো। এই কথাকে নারায়ণ অতটাও বেশি প্রমাণে সিরিয়াস নেয়নি। এরপরে আমরা নারায়ণের ওয়াইফকেও দেখতে পাই, যেখানে মাইকেল এসে তাকে বলতে থাকে, আপনি আসলে আমাদেরকে এই লড়াইকে জিতিয়েছেন, এই জন্যই আমাদের স্যার আপনাকে স্যার উপাধি দিতে চায়। এই কথাকে শোনার পর নারায়ণ খুবই খুশি হয়ে যায়, কারণ এরপর থেকে তাকে সবাই সম্মান করবে। একদিকে নারায়ণকে তার স্যার উপাধি তো দেওয়া হচ্ছিল, কিন্তু জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগের মধ্যে নরসংহার করতে শুরু করে দেয়। এর ফলে অনেক হাজার মানুষ নিজেদের জীবনকে হারিয়ে ফেলে। ওই জায়গার মধ্যে আমরা দেখতে পাই যখন ওখান থেকে সমস্ত সৈনিক চলে যায়, তখন ওখানে একটি ছেলেই বসেছিল, যে এতগুলো মৃত বডিকে দেখে কাঁদতে শুরু করে দেয়। এমন কাণ্ডকে করে নেওয়ার পর মাইকেল জেনারেল ডায়ার সাথে একাই দেখা করার জন্য চলে আসে। এখানেই সে তাকে বকতেও শুরু করে দেয়। সে বলতে থাকে, তুমি আসলে এই কাজটিকে কি করলে? এই কথাটি যদি আসলে বাইরে চলে আসে তাহলে সমস্ত ভারতীয়রাই আসলে আমাদের বিরুদ্ধে চলে যাবে এবং আমাদেরকে কেউ বাঁচাতেও পারবে না। এরপরে মাইকেল ধীরেজ সিং এর কাছে পৌঁছে গিয়ে জালিয়ানওয়ালাবাগের এই ঘটনাকে দমানোর চেষ্টা করতে থাকে। এখানে ধীরেজ সিং অনেকগুলো সৈনিককে পাঠিয়ে সমস্ত নিউজ পেপারকেই জ্বালিয়ে দেয়, যেখানে আসলে জালিয়ানওয়ালাবাগের ঘটনা লেখা ছিল। অর্থাৎ এই ঘটনাটি আর কখনোই বাইরে আসতে পারবে না। এখানে ধীরেজ ডায়ারের সাথে দেখা করে তাকে বলতে থাকে, তোমরা আসলে যে কাণ্ডটিকে করেছো তার জন্য শ্মশানের মধ্যেও মানুষদেরকে আর জ্বালানো যাচ্ছে না। এখন আসলে আমাদের কি করা উচিত? এর উত্তরে ডায়ার বলতে থাকে, চুপচাপ বাকি সমস্ত মৃতদেহগুলোকে নালার মধ্যেই ফেলিয়ে দাও। এখানে আসলে কোন রকম
প্রমাণ থাকা উচিত নয়। এই কথাকে শোনার পর ধীরজ অবাক হয়ে যায়। সে মনে করতে থাকে এর আসলে নিজের প্রতি কোন রকম অনুতাপই নেই। এরপরে যখন মৃত মানুষদের ফ্যামিলিরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন এবং এই খবরকে বাইরে নিয়ে আসার চেষ্টা করতে থাকে, তখন ইংরেজরা ওই সমস্ত ফ্যামিলিদের মুখকে চুপ করানোর জন্য 25 টাকা দেওয়ার কথা ঘোষণা করে দেয় এবং তারা মৃত মানুষদের ফ্যামিলির কাছ থেকে ডকুমেন্টের মধ্যে আঙুলের ছাপকেও নিয়ে নেয়। তাদের আসলে ইংরেজদের বিরুদ্ধে আর কোন রকম আন্দোলন নেই, কিন্তু এখনো কিছু লোকেরা ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ ওঠাতে থাকে, যেটিকে দেখার পর ধীরজ মাইকেলকে বলতে থাকে লোকেদের আসলে মুখকে বন্ধ করার জন্য আমাদেরকে একটি কমিশনের মিটিংকে বসাতে হবে। এই মেম্বারগুলো আসলে আমাদের পক্ষই রেজাল্ট দিবে, কিন্তু লোকেরা আসলে মনে করবে এরা আসলে সত্যের পথে রয়েছে, যার ফলে আন্দোলন এই জায়গার মধ্যেই থেকে যাবে। এরপরে একটি ভাইসরয়ের কমিশন বসে যায়। এখানে আসলে তারা নারায়ণকেও সাথে রেখেছিল। নারায়ণও আসলে ইংরেজদের সাথেই ছিল। এরপরে আমরা নারায়ণকে দেখতে পাই যে ওই কমিশনের মিটিং এর মধ্যে পৌঁছে যায়। সে ওই ছেলেকে গেটের মধ্যে দেখতে পায় যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মধ্যে বেঁচে গিয়েছিল। সে আসলে একটি পোস্টারকে নিয়ে দাঁড়িয়েছিল যেখানে লেখা ছিল ব্রিটিশরা আসলে নরসংহারকে কেমন ভাবে করেছিল। এরপরে নারায়ণ কমিশনারদের সাথে মিটিং করতে শুরু করে, যেখানে বলা হতে থাকে জেনারেল ডায়ার ওই সমস্ত লোকদের উপর এই জন্যই গুলি চালিয়েছিল কারণ ওই সমস্ত মানুষদের কাছে হাতিয়ার ছিল। যেখানে নারায়ণ প্রশ্ন উঠায় যদি ওই সমস্ত মানুষদের কাছে হাতিয়ার ছিল তাহলে কয়েকজন ব্রিটিশ আর্মি ওই হাতিয়ারের জন্য ইনজার্ড হয়েছিল। এই প্রশ্নের আসলে ব্রিটিশ সৈনিকদের কাছে কোন রকম উত্তর ছিল না। এটিকে দেখার পর নারায়ণ বুঝতে পেরে যায় যে ব্রিটিশ সরকারই আসলে কিছু গড়বড় করছে এবং তারা আসলে সত্যকে দাবানোর চেষ্টা করছে, কিন্তু সে এই জায়গার মধ্যে আর কিছুই বলেনি। এরপরে সে সোজা ধীরেজের সাথে এসে দেখা করে। সে বলতে থাকে আপনারা আসলে এই সত্যকে কেন লুকোচ্ছেন, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে ডায়ার চলে আসে। ডায়ারের কথাগুলোকে শুনে নারায়ণ বুঝতে পেরে যায় এই মানুষটি আসলে ভারতীয়দেরকে কতটা বেশি পরিমাণে ঘৃণা করে। ওখানে সে জানিসার নামক একটি লোকের সাথেও দেখা করে যে আসলে একটি আগে সৈনিক ছিল, কিন্তু সে এখন ডায়ারের জন্য ঠিকমতো ভাবে চলতেও পারেনি। অর্থাৎ ডায়ার খুবই একটি ভয়ঙ্কর মানুষ। এরপরে নারায়ণ ওই জায়গা থেকে যেতে যেতে ওই ছেলেটিকেই দেখতে পায় যে আসলে ওই পোস্টারকে নিয়ে দাঁড়িয়েছিল। পাশের সৈনিকদেরকে জিজ্ঞাসা করার পর জানতে পারা যায় যে ওই ছেলেটির ফ্যামিলি মেম্বাররা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মধ্যে মারা গিয়েছিল এবং ওই ছেলেটি আসলে শুধুমাত্র ন্যায় চায়। এটিকে জানার পর নারায়ণের খুবই খারাপ লাগে। ওই দিন আসলে নারায়ণের একটু মাত্র ঘুম আসেনি। সে আসলে ওই ছেলেটির কথাকে নিয়েই ভাবছিল। এর পরের দিন নারায়ণ ওই ছেলেটির সাথে দেখা করার জন্য চলে যায়, যেখানে নারায়ণ তাকে বোঝাতে থাকে তুমি আসলে ওই আন্দোলনকে ছেড়ে দিয়ে পড়াশোনার জন্য স্কুলে যাও। আমার আসলে নিজেরই একটি স্কুল রয়েছে, তুমি যদি চাও তাহলে আমি তোমার অ্যাডমিশনও করে দিতে পারবো। যেখানে ওই ছেলেটি বলতে থাকে আমি আমার মা এবং আমার বোন আন্দোলন করার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই জায়গার মধ্যে ইংরেজরা কোন রকম ওয়ার্নিং কে না দিয়েই আমার পুরো ফ্যামিলিকেই মেরে দেয়। এর ফলে আমি পড়াশোনা করে কি বা করব? এমন ভাবে তো ইংরেজরা কখনো আমাদেরকে স্বাধীনই করবে না। এর উপরে সে নিজের বানানো পোস্টারের মধ্যে নারায়ণকে দেখাতে থাকে এমন ভাবে ব্রিটিশরা আমাদের লোককে মেরেছিল। এই ঘটনাকেই দেখার পর নারায়ণও পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। এরপরে রাতের মধ্যে সমস্ত কমিশনের লোকরা পার্টি করছিল, কিন্তু ওখানে নারায়ণের একটু মাত্র মন লাগেনি। এরপরে যখন সে ওয়াশরুমের মধ্যে যখন যেতে থাকে তখন তাকে ভেতরের মধ্যে ঢুকতেই দেওয়া হয়নি। এখানে আসলে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ, যেটিকে দেখার পর নারায়ণের মন খুবই খারাপ হয়ে যায়, কিন্তু সে চেয়েও এখানে কিছুই করতে পারতো না। এর পরের দিন আসলে কমিশনের ডিসিশন আসতে চলেছিল, যেখানে সমস্ত ব্রিটিশরা ডায়ারকে নট গিল্টি মনে করতে থাকে। তারা বলতে থাকে এখানে আসলে সে কোন রকম ভুল কাজকে করেনি, কিন্তু ওই জায়গার মধ্যে নারায়ণ ডায়ারের উপর দোষারোপ করতে থাকে। যেহেতু ডায়ারের উপর সে আসলে কোন রকম দোষকে করেনি, এটির ভোট বেশি ছিল, এই জন্য ডায়ারকে কোন রকম শাস্তি দেওয়া হয়নি। যেটিকে দেখার পর নারায়ণ খুবই বেশি রেগে যায়। এই জায়গার মধ্যে ধীরজ নারায়ণকে বলতে থাকে তুমি ব্রিটিশদের বিরুদ্ধে যাও না, তাহলে তুমি আসলে খুবই বড় প্রবলেমের মধ্যেই পড়ে যাবে। যেটিকে শোনার পর নারায়ণও চুপ হয়ে যায়। এর পরের দিন নারায়ণ একটি খবরকে পেয়ে যায় এবং যখন সে ওই ছেলেটির ঘরের মধ্যে পৌঁছে যায় তখন সে জানতে পারে ওই ছেলেটি আসলে আত্মহত্যা করে নিয়েছে। এটিকে জানার পর
নারায়ণের মন পুরোপুরিভাবেই খারাপ হয়ে যায় এবং ওই জায়গার মধ্যে একটি মেয়ে নারায়ণকে নোটিশ করতে থাকে। এরপরে যখন নারায়ণ এই শহরকে ছেড়ে যখন নিজের শহরের দিকে যাচ্ছিল, তখন ওই মেয়েটি, যার নাম আসলে ছিল দিলপ্রীত, সে তার কাছে এসে বলতে থাকে, আপনি আসলে আমার ইন্সপিরেশন ছিলেন এবং আমিও আসলে আপনার মতোই উকিল হতে চেয়েছিলাম, কিন্তু আপনিও আসলে ইংরেজদের কাছে ঝুঁকে গিয়েছেন। এখানে দিলপ্রীত নারায়ণকে খুবই কথা শোনাতে থাকে। তখনই নারায়ণ বলতে থাকে, আমি একাই আসলে ব্রিটিশদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না, এই জন্যই ভালো এটি হবে যে যেমনটা চলছে তেমনটাই চলুক। এরপরে নারায়ণ নিজের ওয়াইফের সাথে ট্রেনের মধ্যে বসে পড়ে। এরপরে আমরা 2 দিন পরে সিনকে দেখতে পাই, যেখানে দিলপ্রীত ডায়ারের বিরুদ্ধে কোর্টের মধ্যে কেস করে দেয়। এই কথাকে যখন মাইকেল জানতে পেরে যায়, তখন সে অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ এমন ভাবে সমস্ত ভারতীয়রাই এই ঘটনাকে জানতে পেরে যাবে এবং তারা পুরোপুরিভাবেই আন্দোলনের মধ্যে নেমে পড়বে। এই জন্যই মাইকেল ধীরেজকে বলতে থাকে, কোনোভাবে আসলে আমাদেরকে এই কেসকে প্রথম হায়ারিং এর মধ্যেই জিততে হবে। কিন্তু এই জায়গার মধ্যে প্রবলেম ছিল জাজের, যার আসলে নাম ছিল ম্যাকরাডি, যার আসলে হিন্দুস্তানদের প্রতি সহানুভূতি ছিল। এই জন্যই তার সামনে কোন রকম ধোকাও করা যাবে না এবং তাদেরকে ঠিকমতো ভাবে এই কেসকে জিততে হবে। এরপরে আমরা সোজা কোর্টের সিনকে দেখতে পাই, যেখানে ডায়ার মনে করতে থাকে দিলপ্রীত আসলে ছোট একটি লয়ার, যে আসলে আমার উকিলের সামনে কখনোই টিকতে পারবে না। কিন্তু জাজের সামনে এসে যাওয়ার পরেই দিলপ্রীত অ্যানাউন্স করে দেয় যে আমার জায়গায় আসলে এই কেসটিকে মিস্টার নারায়ণ লড়বে, যেটিকে শোনার পর সবাই অবাক হয়ে যায়। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের সিনকে দেখতে পাই, যেখানে নারায়ণ ট্রেনের মধ্যে চিন্তা করে নিয়েছিল তাকে আসলে কোনোভাবে ডায়ারকে সাজা দিতেই হবে। এই জন্যই সে ওখান থেকে সোজা জালিয়ানওয়ালাবাগের মধ্যে পৌঁছে যায় এবং সে সোজা দিলপ্রীতকে বলতে থাকে, আমরা এখন একসাথে এসে ইংরেজি সত্তাকে উড়িয়ে দেব। ডায়ারের বিরুদ্ধে আসলে তুমি কেসকে ফাইল করো। যদি আসলে আমার নাম এই কেসের মধ্যে সামনে এসে যায়, তাহলে আসলে আমাদেরকে ঠিকমতো ভাবে তারা প্রমাণকে জোগাড় করতেই দেবে না। এর ফলে দিলপ্রীত এই কাজটিকেই করে। এরপরে তারা ডায়ার এবং ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে এক এক করে সমস্ত প্রমাণগুলোকেই জোগাড় করতে শুরু করে। এই জায়গার মধ্যে নারায়ণ জাজকে বলতে থাকে, ডায়ার আসলে সমস্ত ব্রিটিশ সৈনিকদেরকে বলেছিল 13 এপ্রিল অর্থাৎ কার্ফুর দিন জালিয়ানওয়ালাবাগের মধ্যে ভারতীয়রা আন্দোলন করছিল, এই জন্যই তাদেরকে গুলি চালাতে হয়। কিন্তু এখানে নারায়ণ বলতে থাকে, ভারতীয়রা আসলে যদি আন্দোলন করেই থাকতো, তাহলে ওখানের পুলিশেরা কেন ওই জায়গা থেকে ভারতীয়দেরকে শান্তিতে কেন যেতে দিয়েছিল। এরপরেই ওখানকার তহসিলদার কর্তার সিংকে কোর্টের মধ্যে নিয়ে আসা হয়। কর্তার সিং আসলে জাজকে বলতে থাকে, আমি দেখেছিলাম তারা আসলে আন্দোলন করছিল, এই জন্য আমার কোন রকম সাহস হয়নি তাদেরকে কিছু বলার। এই জন্য আমি জেনারেল ডায়ারকে তাদের উপর অ্যাকশন নেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তখনই নারায়ণ কর্তার সিংকে জিজ্ঞাসা করতে থাকে, একটি থানা থেকে যদি সাহায্যের জন্য আবেদন করা হয়, তাহলে ওই প্রসেসটি আসলে অনেকটাই লম্বা হয়ে থাকে। কিন্তু জেনারেল ডায়ার আসলে একটি আর্মি অফিসার, কিন্তু আপনি আসলে কেমন ভাবে ডাইরেক্ট তার কাছ থেকে সাহায্য নিয়েছিলেন? আসলে আপনার তো অন্য একটি থানা থেকে সাহায্য নেওয়ার দরকার ছিল। এই কথাকে শোনার পর কর্তার সিং খুবই অবাক হয়ে যায়, কারণ এই প্রশ্নের তার কাছে কোন রকম উত্তর ছিল না। এই জায়গার মধ্যে নারায়ণ একটি কথাকে প্রমাণ করে দেয় যে ডায়ার এই জায়গার মধ্যে একটি ভুল চক্রান্তকে করেছে। ডায়েরি আসলে সমস্ত ভুল খবরকে ছড়িয়েছিল যে খুবই বড় একটি শায়ার জালিয়ানওয়ালাবাগের মধ্যে আসতে চলেছে, যার ফলে ওই জায়গার মধ্যে অনেকগুলোই মানুষরা ঐক্যবদ্ধ হয়ে যায়। কিন্তু এর সাথে সাথে ওই জায়গার মধ্যে আন্দোলনও চলছিল, এই জন্যই তারা ওই জায়গার মধ্যে একটি উড়োজাহাজকেও পাঠিয়েছিল এটিকে অনুমান করার জন্য ওই জায়গার মধ্যে আসলে কতগুলো মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, যার ফলে তারা এই জায়গার মধ্যে হত্যাকাণ্ডকে চালাতে পারে। এই কথাকে শোনার পর সামনে থাকা উকিল কিছুই বলতে পারে না। এখানে নায়ার এটিকে প্রমাণ করে দেয় যে এই হত্যাকাণ্ডকে আসলে ডায়ার জেনে বুঝেই করেছিল। এর ফলে জাজ ডায়ারের বিরুদ্ধে ইনকোয়ারি বসিয়ে দেয় এবং এই কেসটি এখান থেকে শুরু হয়ে যায়। এরপরে সমস্ত নিউজ পেপারের মধ্যে জালিয়ানওয়ালাবাগের ঘটনা ছড়িয়ে যায়, যেটিকে আসলে এখন কেউ আটকাতেও পারবে না। এরপরে মাইকেল ডায়ার এবং ধীরেজের কাছে পৌঁছে গিয়ে তাকে শোনাতে থাকে, এই কথাটি যদি পুরোপুরি ভাবেই সবার কাছে ছড়িয়ে যায়, তাহলে তাদের আসলে খুবই বড় প্রবলেম হয়ে যাবে। এই জন্যই আমাদেরকে এই কেসকে জিততেই হবে। তখনই ধীরেজ বলতে থাকে, আমার নজরে একটি লোক রয়েছে যে আসলে নারায়ণের সব থেকে বড় শত্রু। এসব ছাড়াও সে একটি খুবই ভালো উকিল, সে
সে আমাদেরকে সাহায্য করতে পারবে। তার আসলে নাম হলো মেকেল্লে। ধীরেজ এই জায়গার মধ্যে মেকেল্লের সাথে দেখা করার জন্য চলে যায় এবং সে তাকে নায়ারের বিরুদ্ধে রাগাতে শুরু করে। আসলে মেকেল্লে একটি ইন্ডিয়ান তো ছিল, কিন্তু সে একটি ব্রিটিশের নিঃসন্তান ছিল। ধীরেজ এই জায়গার মধ্যে কোনোভাবে মেকেল্লেকে মানিয়ে নেয়। আপনি আসলে ইংরেজদের পক্ষ থেকে এই কেসকে লড়াই করুন, এর পরিবর্তে আপনাকে ইংরেজি উপাধি দিয়ে সম্মানিত করা হবে। এর ফলে মেকেল্লে এই কথাকে মেনে যায়। এরপরে সোজা আমরা কোটের সিনকে দেখতে পাই, যেখানে মেকেল্লে সব থেকে প্রথমে প্রেস কনফারেন্সকে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য আবেদন করে, যাতে কোনো কোথায় বাইরে যেতে না পারে। কিন্তু নারায়ণ চাইতো সমস্ত কোথায় যাতে ভারতীয়রা শুনুক, কিন্তু জাজ মেকেল্লের কথাকে শুনে সমস্ত মিডিয়াকেই বাইরে পাঠিয়ে দেয়। এরপরে মেকেল্লে জাজকে বলতে থাকে 13 তারিখে আসলে যে কাজটিকে ডায়ার করেছিল ওটির পেছনে আসলে খুবই বড় একটি কারণ ছিল। 10 তারিখ আসলে একটি ইংরেজ মহিলা মার্তার সাথে ডেন্ডা ফৌজের লোকেরা এমন একটি কাজকে করে যার ফলে ডায়ারকে 13 তারিখের মধ্যে ওই ভয়ঙ্কর পদক্ষেপকে নিয়ে নিতে হয়। এরপরে জাজ মার্তাকে কোর্টের মধ্যে ডেকে নেয়। এখানে মার্তা কোর্টের মধ্যে পৌঁছে গিয়ে বলতে থাকে 10 তারিখ আসলে আমার নিজের কলেজের সমস্ত কাজকে ফিনিশ করে আমি নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার কাছে একটি ছেলে চলে আসে, যে আমাকে জোর করে একটি রুমের মধ্যে নিয়ে যেতে থাকে এবং এরপরে সে আমার সাথে দুষ্কর্ম কাজকেও করে নেয়। এখানে মেকেল্লে বলতে থাকে যে ওই দুষ্কর্ম কাজটিকে করা লোকটি আর কেউ নয়, বরং ডেন্ডা ফৌজের লিডার দেনবার চৌধুরী ছিল। সে নিজের ভুলকে পুরোপুরি ভাবে মেনে নেয়। এরপরে তাকে শাস্তিও দেওয়া হয়। এরপরে ডেন্ডা ফৌজের লোকেরা খুবই বেশি রেগে যায়। এই জন্যই তারা 13 তারিখের মধ্যে খুবই বড় একটি প্ল্যান বানায় ইংরেজদের বিরুদ্ধে রিভেঞ্জকে নেওয়ার জন্য। এই জন্যই ওই সময়ের মধ্যে ডায়ারকে ওই সমস্ত লোকদের বিরুদ্ধে অ্যাটাক করতে হয়। এই কথাকে শোনার পর সবাই অবাক হয়ে যায়। এখানে মেকেল্লে আসলে খুবই বড় একটি ভুল স্টোরিকে তৈরি করেছিল। এর ফলে জাজ নারায়ণকে আরেকটি তারিখ দিয়ে দেয়। এরপরে মেকেল্লে ধীরেজকে বলতে থাকে আমাদেরকে আসলে একটি খবরকে ছড়াতে হবে। নারায়ণ আসলে ওই দুষ্কর্ম লোকেদের পক্ষ থেকে এই কেসকে লড়াই করছে। ধীরেজ আসলে এই কাজটিকেই করে। এর ফলে নারায়ণের নাম সমস্ত জায়গার মধ্যেই বদনাম হতে থাকে। এমনকি নারায়ণের মুখে কালিকেও লাগিয়ে দেওয়া হয়, যার ফলে নারায়ণ পুরোপুরি ভাবেই ভেঙে পড়ে। কিন্তু সে এখনো পর্যন্ত নিজের সাহসকে হারায়নি। এরপরে দিলজিৎ ওই কলেজের মধ্যে পৌঁছে যায়, যেখানে আসলে মার্তার সাথে ওই দুষ্কর্ম হয়েছিল। অন্যদিকে নারায়ণ তানবীর সিং এর ঘরের মধ্যে পৌঁছে যায় তার ঘরের সমস্ত জিনিসপত্রকে দেখার জন্য। অনেকক্ষণ ধরে সবকিছুকে খোঁজার পর তাদের কাছে অনেকগুলোই প্রমাণ চলে আসে। এরপরেই হিয়ারিং এর দিন চলে আসে। এখন দিলজিৎ মার্তাকে প্রশ্ন করে তানবীর আসলে যখন তার সাথে খারাপ কাজ করছিল তখন আপনি কেন চেল্লাননি? এর উত্তরে মার্তা বলে আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু দিলজিৎ নিজের কথার মাধ্যমে মার্তাকে রাগিয়ে দেয়, যেখানে আসলে প্রমাণ হয়ে যায় যে তানবীর আসলে মার্তার সাথে কোন রকম জবরদস্তি করেনি, বরং তানবীর এবং মার্তা দুজনেই ওই রুমের মধ্যে আগে দেখাশোনা করত, কারণ তারা আসলে একে অপরের লাভার ছিল। এখানে মার্তা কাঁদতে কাঁদতে সমস্ত সত্য কথাকেই বলে দেয় আমি আসলে তানবীরকে ভালোবাসতাম, কিন্তু একবার প্রিন্সিপাল তানবীরকে আমার সাথে ধরে নেয়, কিন্তু এর ফলে তানবীরের জেল হয়ে যায়, কারণ সে একটি ভারতীয় ছিল। আমার উপরেও আসলে প্রেসার দেওয়া হয়েছিল যাতে আমি তার বিরুদ্ধে দুষ্কর্মের আরোপকে দিতে পারি, নাহলে আমার অনেকটাই দুর্নামকে ছড়ানো হবে। এই কথাকে শোনার পর সবাই অবাক হয়ে যায় এবং মেকেল্লের কথা তার বিরুদ্ধেই উল্টো পড়ে যায়। কিন্তু এই জায়গার মধ্যে মেকেল্লে ডায়ারকে কোনোভাবে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেই যাচ্ছিল। এরপরে জাজ পরের হিয়ারিং এর জন্য তারিখকেও দিয়ে দেয়। জাজ আসলে মিস্টার নারায়ণকে একটি প্রমাণ লোককে নিয়ে আসার জন্য বলে দেয়, যাতে তারা এই কেসকে আগিয়ে নিয়ে যেতে পারে। নারায়ণ রাতের মধ্যে খুবই অস্বস্তির মধ্যে ছিল। সে আসলে কেমন ভাবে প্রমাণকে নিয়ে আসবে, কিন্তু তখনই তার জানিসারের কথা মনে পড়ে যায় এবং সে জানিসারের কাছ থেকে সমস্ত কথাকেই জিজ্ঞাসা করে নেয় ডায়ার আসলে তার সাথে কি কি করেছিল। তখনই জানিসার বলতে থাকে আমাদের সাহায্য আসলে আরেকটি অফিসারও করতে পারবে। ডায়ারের বন্ধু যে আসলে চাইতো না সে যাতে কোনো মানুষকে মারুক, কিন্তু সে তাকে কোনোভাবে আটকাতে পারেনি। এরপরের হিয়ারিং এর দিন এসে যায়। এখানে মিস্টার নারায়ণ ডায়ারকে কোর্টের মধ্যে ডেকে নেয়। নারায়ণ এখানে ডায়ারকে জিজ্ঞাসা করতে থাকে আপনি জালিয়ানা বাগের মধ্যে মানুষদেরকে কেমন ভাবে প্রথমবার ওয়ার্নিং দিয়েছিলেন? যার উত্তরে ডায়ার বলতে থাকে আমি আসলে কোন রকম ওয়ার্নিং দিইনি, তারা আসলে আমাদের উপরে অ্যাটাক করতে চলেছিল, এই জন্য আমাকে অ্যাকশন নিতে হয়। এর উত্তরে নারায়ণ বলতে থাকে ওখানে তো 8 বছরের বাচ্চারাও ছিল এবং আপনি আসলে কেমন হবে
তাহলে অ্যাটাক করতে পারে। এরপরে নারায়ণ জানি স্যারের সমস্ত ঘটনা জাজকে বলতে থাকে। সে বলতে থাকে জানি স্যার আসলে একটি ইন্ডিয়ান, এমনকি সে একবার 15 মিনিটের জন্য লেট হয়েছিল, তখন ডায়ার নিজের লোহার জুতোকে ব্যবহার করে তাকে মেরেছিল। এর ফলে সে আজও ঠিকমতো ভাবে চলতে পারেনি। এরপরে নারায়ণ ডায়ারের মেডিকেল রিপোর্টকেও বাইরে বার করে, যেখানে লেখা ছিল ডায়ারের রাগ কিছু সময়ের মধ্যেই বেড়ে যেতে পারে। এই রিপোর্টটিকে আসলে ডায়ারের বন্ধুই দিয়েছিল। এরপরে নারায়ণ বলতে থাকে ডায়ার আসলে ছোটবেলা থেকেই ইন্ডিয়াদেরকে ঘৃণা করে থাকে। এরপরে যখন তার হাতের মধ্যে পাওয়ার এসে যায় তখন সে ভারতীয়দেরকে মারতে শুরু করে এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডও তার ঘৃণারই একটি কাজ। এই কথাকে শোনার পর ডায়ার নারায়ণের কোলারকে ধরে নেয়। এরপরেই জাজ পরের দিনের হায়ারিং কে দিয়ে দেয়। রাতের মধ্যে মেকেললে ডায়ার এবং ধীরজকে বলতে থাকে আমরা এখন নায়ারকে এমন ভাবে আটকাতে পারবো না, এই জন্য আমাদেরকে কোনোভাবে তাকে ফাঁসাতে হবে। এরপরে আমরা দেখতে পাই নারায়ণের ঘরের মধ্যে পুলিশরা রেড দিয়ে দিয়েছে, কারণ তার বিরুদ্ধে দোষারোপ করা হয়েছিল যে সে আসলে কেসের জন্য অনেক প্রাইভেট জায়গার মধ্যেও চলে গিয়েছিল, যেখানে আসলে তার যাওয়া উচিত ছিল না। এর পরের দিন কেসের হিয়ারিং এর দিনও এসে যায়। নারায়ণকে আসলে এই জায়গার মধ্যে মিথ্যে আরোপের মধ্যে আটকে রাখা হয়েছিল। এরপরে জাজ ওই জায়গার মধ্যে বসে থাকা কমিশনারদেরকে এই কেসের বিচারকে শোনানোর জন্য বলতে থাকে, কারণ আজকে এই কেসের ফাইনাল দিন ছিল। ওখানের মধ্যে থাকা ওই কমিশনারটি বলতে থাকে ডায়ার আসলে যে কাজটিকে করেছিল সেটিকে সে আসলে সবাইকে প্রোটেকশন করার জন্যই করেছিল। এই জন্যই ওই কমিশনারটি জাজ না থাকার জন্য ডায়ারকে ওই দোষারোপ থেকে মুক্ত করে দেয় এবং এই কেসটি আসলে এই জায়গার মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু এই কথাকে যখন নারায়ণ জানতে পেরে যায় তখন তার মন আসলে পুরোপুরি ভাবেই ভেঙে যায়, কারণ সে জিতে যাওয়ার পরেও এই কেসকে হেরে যায় এবং এরপরে সে আবার নিজের ঘরের মধ্যে পৌঁছে যায়। অন্যদিকে দিলপ্রীত নিজের ঘরের লোকের কাছে পৌঁছে গিয়ে তার বিয়ে করার জন্য কোথাকে বলে দেয়, কারণ সে এখন উকিল হতে আর চাচ্ছিল না। এমন ভাবে সময় কিছুদিন আগে যেতে থাকে। এরপরে একদিন নারায়ণের কাছে কৃপাল সিং এর একটি চিঠি এসে যায়। সে বলতে থাকে আপনি যাকে দেখে এই কেসটিকে শুরু করেছিলেন সে আসলে আমারই ছেলে ছিল এবং সে বলতে থাকে আমার ছেলে আসলে আত্মহত্যা কখনোই করবে না, অবশ্যই তাকে ইংরেজ সৈনিকরা মেরে দিয়েছে। যেটিকে জানার পর নারায়ণ পুরো অবাক হয়ে যায়। এর পরের দিন নারায়ণ সোজা দিলপ্রীতের কাছে পৌঁছে যায়, যেখানে সে বলতে থাকে আমরা এখন হাইকোর্টের মধ্যে অ্যাপিল করব, কিন্তু এই অ্যাপিলকে হাইকোর্ট ডিসমিস করে দেয়। যেটিকে দেখার পর নারায়ণ আরো বেশি পরিমাণে রেগে যায় এবং সে জাজকেই গালি দিয়ে দেয়, যার ফলে জাজই তার বিরুদ্ধে ইনকোয়ারি বসিয়ে দেয়। এখানে জাজ বলতে থাকে তোমার উকিলের কাজকে আমি সারা জীবনের জন্যই শেষ করে দেব। এর কয়েকদিন পর আমরা একটি জাজের ইনকোয়ারিকে দেখতে পাই, যেখানে আসলে অনেকগুলো মিডিয়াও এসেছিল, যেখানে জাজ তাকে বলতে থাকে তুমি এই জায়গার মধ্যে সবাইকে সরি বলো এবং এখান থেকে তুমি চুপচাপ চলে যাও, কারণ তুমি আর ওকালতি করতে পারবে না। কিন্তু তখনই নারায়ণ সবার কাছে দাঁড়িয়ে সরি বলে এবং সে বলতে থাকে আমি আসলে আসল সত্যটাকে সামনে নিয়ে আসতে পারিনি এবং আমি জালিয়ানওয়ালাবাগের ঘটনাকে নিয়েও কথা বলতে চাই এবং 701 রুলস এর অনুসারে আমি এটিকে পুরোপুরি ভাবে প্রমাণ করতে পারবো আমি আসলে নির্দোষ বলে। এরপরে নারায়ণ ওই জুটির মেম্বারকে ডেকে নেয় যে আসলে ডায়ারকে দোষারোপ দিয়েছিল, কিন্তু ততক্ষণের মধ্যে ওই জাজ ম্যাকওয়ার্ডিকে ডায়ার পুরোপুরি ভাবেই কিনে নেয়, যার ফলে সে ডায়ারকে পুরোপুরি ভাবে নির্দোষ বলে দেয় এবং এই পুরো ঘটনাকে আসলে মিডিয়া লিখছিল। এখানে নারায়ণ পুরো মিডিয়াকে বলতে থাকে এই কোর্ট ডায়ারকে কিছুই না করুক, কিন্তু আমি চাই সমস্ত ভারতীয় যাতে জানুক ডায়ারের এই কালো অসত্যতাকে। এর ফলে এর পরের দিন ডায়ারের বিরুদ্ধে অনেকগুলো আর্টিকেল ছাপিয়ে দেওয়া হয় এবং খুব তাড়াতাড়ি ডায়ারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। ব্রিটিশ সরকার প্রেসারের মধ্যে এসে গিয়ে ডায়ারকে তার জব থেকে ফায়ার করে দেয় এবং 4 বছর পর ডায়ারের অসুখের জন্য তার মৃত্যু হয়ে যায়। এরপরে সর্দার উদ্ধম সিং 20 বছর পর ওই মাইকেলকেও মেরে দেয় এবং এই পুরো ঘটনাকেই বলে দেওয়ার পর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা এটাই ছিল কেসরি 2 মুভির পুরো কাহিনী। বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।